আসসালামু আলাইকুম সবাইকে। নিয়তির বাঁধন গল্পের 38 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। নিশাত পারিপার্শ্বিক সব ভুলে ছুটে বেরিয়ে এলো। বুকের ভেতর দহন শুরু হয়েছে তার। এই তো তাদের মধ্যে সব ঠিক হতে শুরু করেছিল। তার মাঝে ওই মেয়ের আগমন মেনে নিতে পারলো না। যে বুকে দুদিন আগে নিশ্চিন্তে মাথা রেখে সময় পার করেছিল, সেই বুকে আজ অন্য মেয়ে মাথা রেখেছে। তার স্বামীকে অন্য মেয়ে জড়িয়ে ধরেছে, এটা কি সে মেনে নিবে? পারলো না মানতে। চোখের বাঁধ ভাঙলো। চোখের পানি মুছতে মুছতে একটা ট্যাক্সি দাঁড় করিয়ে তাতে চড়ে বসলো। বুকের ভেতর যে দহন শুরু হয়েছে তা এত সহজে কমার নয়। নিশাতের নিজেকে দিশেহারা মনে হলো। বারবার ওই দৃশ্য চোখের সামনে ভেসে উঠল। ট্যাক্সির ভেতরে বসে মেয়েটা নিঃশব্দে চোখের পানি বিসর্জন দিল। নিশাত যাওয়ার কিছু মুহূর্ত পরেই রায়ান এলো। আশেপাশে তাকিয়েও মেয়েটাকে খুঁজে পেল না। মেয়েটা কষ্ট পেয়েছে বুঝতে পেরেও এভাবে তাকে ছাড়াই চলে গেছে। বুঝতে পেরে রেগে গেল। কোথায় আর যাবে? বাড়ি বা হাসপাতাল? হাসপাতালে ইমার্জেন্সি আছে, তাই এই মুহূর্তে বাড়ি যাওয়া সম্ভব নয়। আপাতত হাসপাতালে গিয়ে খুঁজে দেখুক, পেয়ে গেলে বুঝিয়ে বলবে, না হলে রাতে বাড়ি ফিরে মেয়েটাকে রাগ ভাঙাবে। ভেবেই নিজের গাড়িতে চড়ে বসলো। সাই সাই বেগে ছুটে চললো নিজেদের হাসপাতালে। হন্তদন্ত হয়ে ভেতরে প্রবেশ করে অল্প সময়ের মাঝে মেয়েটাকে সব জায়গায় খুঁজলো, কিন্তু কোথাও মেয়েটার হদিশ পেল না। তার মানে মেয়েটা বাড়ি গেছে। শিওর হতে আম্মুকে ফোন করলো। টিমি বেগম জানালো মেয়েটা বাড়িতেই গেছে। রায়ান একটু স্বস্তি পেল যেন। বাদ বাকি রাতে দেখে নিবে ভেবে নিজের কেবিনে ছুটলো। তারপর তৈরি হয়ে সার্জারি রুমের দিকে আগালো। এত তাড়াহুড়োতে দুপুরের খাবারটাও খেলো না ছেলেটা। মাথাটা জুড়ে শুধু একটা চিন্তায় ঘুরলো, যেন মেয়েটা তাকে ভুল না বুঝে। তার না যাওয়া অবধি যেন মেয়েটা কেঁদে না ভাসায়। আর এদিকে সন্ধ্যা গড়িয়েছে। সার্জারি শেষ করেই বাড়ি ফিরতে চেয়েছিল, কিন্তু আরো কাজে সে পড়ায় ফিরতে পারেনি। এখন সুযোগ পেতেই ছুটে এলো। গাড়ি থেকে নেমে ব্যতিগ্রস্ত হয়ে বাড়িতে প্রবেশ করলো। যেন বইয়ের রাগ ভাঙানোর ভীষণ তাড়া তার মাঝে। হলরুমে কেউ নেই বলতে গেলে, কিন্তু নিজের বাবাকে বসা দেখলো। পাশে তার মা বসে টিভি দেখছে। বাবাকে দেখেও দাঁড়াতে চাইলো না। পায়ের গতি বাড়িয়ে উপরে উঠতে যাবে, তখন ওই আরহান সাহেব ছেলেকে ডেকে উঠলো। বাবার ডাক শুনে না থেমে আর পারলো না। পিছু হেঁটে এসে বাবার সামনে দাঁড়ালো। এসেই বলল, কেন ডেকেছো? তার মনটা বইয়ের চিন্তায় এমনিতেই বিচলিত, কিন্তু তাকে আরো বিচলিত করে তুলতে আরহান সাহেব একটা পেপার এগিয়ে ধরলো ছেলের সামনে। রায়ান তা ধরে না দেখেই ভ্রু কুচকে বাবার উদ্দেশ্যে বলল, এটা কি? আরহান সাহেব ছেলের পানে একবার তাকালো, পুনরায় চোখ সরিয়ে থমথমে কণ্ঠে বলে উঠল, ডিভোর্স পেপার। তোমার বউ তোমাকে ডিভোর্স ঠুকে দিয়ে বাপের বাড়ি চলে গেছে। গোধূলির অনেক পরে এসে গাড়িটা থামলো বাড়ির আঙিনায়। ফুলা ফুলা চক্ষুদয় নিয়ে যেন নেমে দাঁড়ালো মেয়েটা। যখন ওই অমন একটা বিশ্রী দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে, তখন ওই চোখের বাঁধ ভেঙে যায়। কি এক অবস্থা! চেয়েও পারছে না নিজেকে বুঝাতে, কাঁদাতে চাইছে না, তবুও চোখ ভরে ওঠে। চোখ মুখ ভালো করে মুছে নিল, নয়তো বাবা মা হয়তো চিন্তা করবেন। গাড়ি থেকে নেমে নিজের ব্যাগটা নামিয়ে ড্রাইভারকে চলে যেতে বলতেই তিনি চলে গেলেন। নিশাত টিনের তৈরি ছোট গেটটা পেরিয়ে বাড়ির ভেতর প্রবেশ করে নিজের আম্মুর দেখা পেলেন। তিনি এই সন্ধ্যাকালীন সময়ে বাইরে কেন? কাজে ব্যস্ত ছিলেন। শব্দ পেয়ে পিছনে তাকিয়ে এই অবেলায় মেয়েকে একা দেখতে পেয়ে অবাক হলেন। দ্রুত মেয়ের কাছে হেঁটে এলেন। মেয়ের চোখ মুখ কেমন অস্বাভাবিক লাগছে। কিছু কি হয়েছে? আবার একা কেন? মেয়ের অবস্থা দেখে চিন্তিত হলেন, কিন্তু ওনার স্বভাব যেন তা পুরোপুরি ফুটিয়ে তুলতে সক্ষম হলো না। চিন্তার রেশ আংশিক ফুটে উঠলো তার স্বরে আর মুখে। মেয়েকে বলল, কিন্তু স্বরটাই সেই তীক্ষ্ণই শোনালো। তারপর বলল, তুমি হঠাৎ এই অবেলায় এখানে কেন? আর জামাই কই? একা কেন তুমি? মায়ের চোখে মুখের চিন্তার কিছুটা অবলোকন করছে নিশাত, কিন্তু এই তীক্ষ্ণ স্বরে যেন একদম পছন্দ হলো না। তাছাড়া দুপুরের ঘটনার রেশ এখনো তার মধ্যে রয়েছে। আর সে এতদিন পর এসেছে, কোথায় খুশি হবে তা না করে প্রশ্ন করছে। মেয়ে ছেড়ে জামাইয়ের খোঁজ করছে, যা এই মুহূর্তে নিশাতের একদম ভালো লাগলো না। নিজের মন মেজাজ যেন আরো বিগড়ে গেল। সব কষ্ট যেন রাগস্বরূপ মায়ের উপর ফলাতে চাইল। রাগত স্বরে বলল, কেন মেয়ে এতদিন পর এসেছে তাতে খুশি হওনি? নাকি এসে তোমার অসুবিধা করে দিলাম? এখন কি নিজের বাপের বাড়িতেও আসতে পারবো না আমি? যে মেয়ে হাজার কটু কথা বলার পরও উচ্চস্বরে কথা বলে না, সে আজ উগ্র মেজাজে কথা বলছে কেন? খুবই কি খারাপ কিছু হয়েছে নাকি? ভেবে প্রশ্ন করলেন, এই তুমি কি জামাইয়ের সাথে ঝগড়া করে এসেছো? কিছু ঘটেছে তোমাদের মাঝে? না হলে এই অবেলায় একা? মাকে বলতে না দিয়ে নিষেধ পুনরায় রেগে বলল, কেন তার সাথে ঝগড়া না হলে বুঝি আসতে পারি না এখানে? তোমার তো দেখছি মেয়ের বাড়িতে আসায় কোনো ফারাকও পড়ছে না। মেয়ে দেখে খুশির ছিটে ফোটাও নেই তোমার মুখে। মেয়ের এত উগ্রতা মেনে নিতে পারলেন না পূর্ণা বেগম। তিনিও রেগেই বললেন, এই মেয়ে এভাবে কথা বলছো কেন? আমি কখন বললাম যে তুমি আসাতে খুশি হইনি? আমি একা এসেছো, এখন সেটাও জিজ্ঞেস করতে পারবো না? নিশাত বলল, সবকিছু মুখে বলতে হয় না আম্মু। তোমার ব্যবহারেই বলে দেই তুমি আমাকে নিয়ে খুশি নও। এমন কেন করো আমার সাথে? মাঝে মাঝে মনে হয় আমি তোমার নিজের মেয়ে নই। মায়ের কথার পিঠে বলে উঠল নিশাত। রাগে কষ্টে নিশাতও যেন ভুলতে বসেছে কি সব বলছে। মেয়ের মুখে এমন কথা শুনে থমকে গেলেন পূর্ণা বেগম। মেয়েকে ধমকে উঠলেন, তারপর বললেন, এসব কি ধরনের কথা নিশাত? বেয়াদবি কেন করছো? আর একবার বললে কিন্তু চাপড়ে তোমার গাল লাল করে দিব। মায়ের ধমক খেয়ে নিশাতের রাগে কষ্টে আর চোখে জল এলো। রেগে হাতের ব্যাগটা সেখানে ফেলে রেখে কোনো জবাব না দিয়ে ঘরের দিকে গেল। মেয়ের কি হয়েছে বুঝতেই ব্যর্থ থেকে গেল পূর্ণা বেগম। মেয়ের ফেলে যাওয়া ব্যাগটা উঠিয়ে নিজেও পিছন পিছন গেল। নিশাত দরজা অব্দি আসতেই বাবার দেখা পেলেন।
মেয়েকে সামনে দেখে যেমন খুশি হলেন তেমন উদ্গ্রীব হয়ে উঠলেন নোমান সাহেব মেয়েকে কাঁদতে দেখে। মেয়ে ওনার সামনে দুহাটু গেড়ে বসে উদ্বিগ্ন স্বরে বলল, আসতে বলেছি বলে এই অবেলায় চলে এসেছো, কিন্তু এভাবে কাঁদছো কেন আম্মু? কিছু হয়েছে? নিশাত বাবার পা জড়িয়ে ধরে কুলে মাথা রেখে ফুপিয়ে উঠল। মনে পড়লো কলেজে ফেরার পর শাশুড়ির সামনে স্বাভাবিক থেকে কোনো মতো রুম অব্দি গিয়ে আবারও ঝরঝর করে কেঁদে উঠেছিল। কান্নার মাঝে হঠাৎ তার আব্বুর ফোন পাই। নিজেকে সামলে বাবার সাথে কথা বলে, কথার মাঝে নোমান সাহেব হঠাৎ আবদার করে বলে ফেলেছিল তাকে অনেকদিন ধরে দেখে না, যেন জামাইকে নিয়ে একবার ঘুরে যায় গ্রাম থেকে। নিশাত তখন কি মনে করে নিজের শ্বশুরমশাইকে ফোন করে এখানে আসার জন্য পারমিশন চেয়েছিল। আরহান সাহেব হয়তো জানতেন ছেলের সার্জারি আছে, তাই বললেও যেতে পারবে না। আর হয়তো বৌমার স্বরের অস্বাভাবিকতাও টের পেয়েছিল, তাই পারমিশন দিয়ে দিয়েছিলেন একা আসার। নিশাত অনুমতি পেয়ে দেরি করেনি, একা একাই ছুটে এসেছে বাবার কাছে। ভেবেছিল বাবার কাছে আসলে ভালো লাগবে, ওই দৃশ্য মস্তিষ্ক থেকে মুছে যাবে, নয়তো ও বাড়িতে থাকলেই তার শুধু কান্না পাচ্ছিল। কিন্তু এখন বাবাকে কি করে বলবে কান্না করতে চায় না বলে এখানে এসেছে, কিন্তু ওনাদের দেখে আরো কান্না পাচ্ছে। সেই বিশ্রী দৃশ্য চোখের সামনে বারবার ভেসে উঠছে। কোনো মতে নিজেকে একটু সামলে নিয়ে বলল, তোমার কথা খুব মনে পড়ছিল আব্বু, আর সামনে থেকে দেখে কান্না পেয়ে গেল তাই কাঁদছি। পূর্ণা বেগম মেয়ের পিছনে দাঁড়ালো। মেয়ে এখন বাবার কথায় এসেছে বুঝলেন, কিন্তু মেয়ে যে মিথ্যা বলছে তাও স্বামী স্ত্রী দুজনেই বুঝতে পারলেন। পূর্ণা বেগম ওই আগে বলে উঠল, বাবা আসতে বলেছে বললেই হতো আমাকে, আমাকে জানিয়ে তো আর কোনো কাজ করে না তোমার বাবা, তাই জানতাম না। কিন্তু মিথ্যা না বলে এটা বলো কি হয়েছে, কাঁদছো কেন? নিশাত চোখের জল মুছে উঠে দাঁড়িয়ে নিজের রুমের দিকে অগ্রসর হতে হতে থমথমে কণ্ঠে বলে গেল, কারণ তুমি আমাকে একটুও ভালোবাসো না, সেই দুঃখে কাঁদছি। খবরদার যদি আমাকে আর কোনো প্রশ্ন করেছো তো ডাকবেও না আমাকে কেউ, বলে রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। নোমান সাহেব ভীষণ আশ্চর্য হলেন মেয়ের এমন রূপ দেখে। এসেছে আর তার সাথে গল্প না করেই চলে গেল মেয়েটা। আবার এসব কেমন স্বরের কথা বলছে? তখনও এসে মায়ের সাথে উচ্চস্বরে কথা বলেছে মেয়েটা, তাও কিছু শুনতে পেয়েছিলেন তিনি। তিনি হুইল চেয়ার ঘুরিয়ে মেয়ের দরজায় করাঘাত করে কয়েকবার ডাকলেন, কিন্তু সাড়া পেলেন না। পূর্ণা বেগম দীর্ঘশ্বাস ফেলে স্বামীর উদ্দেশ্যে বলে উঠল, থাকতে দাও একা, ঠান্ডা হলে তখন জেনে নিও কি হয়েছে, পারলে ও বাড়িতে একটা ফোন করো। স্ত্রীর কথা মেনে নিলেন নোমান সাহেব, নিজের রুমে চলে গেলেন। আর পূর্ণা বেগম মেয়ের ব্যাগ রেখে রান্নাঘরে ছুটলেন। মেয়ে এসেছে, রান্না বসাতে হবে তো। আর এদিকে ডিভোর্স পেপার, তোমার বউ তোমাকে ডিভোর্স টুকে দিয়ে বাপের বাড়ি চলে গেছে। পেপার হাতে পেয়ে বাবার মুখে ডিভোর্সের কথা শুনে রায়ানের যেন মাথায় আগুন জ্বলে উঠল। ওই স্টুপিডের এত বড় সাহস যে সামান্য কারণে তাকে ডিভোর্স দিতে চাই। ওই মেয়েকে তো আজ দেখে নেবে, একবার তার আশার অপেক্ষাও করলো না। যাওয়াবে বাপের বাড়ি আজ, কিন্তু রাগটা আগে বাপের উপর দেখিয়ে বলে উঠল, সে ডিভোর্স পেপার দিল আর তুমি রেখে দিলে, আমাকে জানালে না কেন? আরহান সাহেব বলল, তুমি কি আমাকে সব জানাও যে আমি তোমাকে সব জানাতে যাব? বাবার ভাবলেশীন কথা শুনে রায়ান আরো রেগে গেল। স্বামীর শুরুর কথা শুনে রিমি বেগম টিভির আওয়াজ কম করে দিয়ে ছেলে আর স্বামীর দিকে ধ্যান দিয়েছিলেন। এখনো তিনি অবাক হয়ে তাকিয়ে আছে। রায়ান রাগ আর বিরক্তির মিশেলে বলে উঠল, আজব কথাবার্তা আব্বু, আমার বউ চলে গেল তুমি একবার আটকালেও না। ছেলের রাগ যেন দেখলেন না আরহান বাবু, পূর্বের মতো ছেলের পানে না তাকিয়ে নির্লিপ্ত স্বরে বলল, তোমার বউকে আমি আটকাতে যাব কেন? তুমি আটকাতে পারো না। আর শুধু বউকে পছন্দ করলেই হয় না, নিজের রুমেও জায়গা দিতে হয়, নয়তো সেই মেয়ে কেন থাকবে তোমার সাথে? বাবার মুখে এমন প্রশ্ন শুনে রায়ান নিজের রাগটাকে কমিয়ে গম্ভীর স্বরে বলে উঠল, বলেছিলাম তোমার বৌমাকে রুমে থাকতে, সে রাজি হয়নি, এতে আমার কি দোষ? ছেলে বলেছিল শুনে আরহান সাহেবও একটু দমলেন, কিন্তু ছেলের কাছে হার মানতে চাইল না, তাই তিনিও একটু গম্ভীর স্বরে বললেন, নিশ্চয়ই ধমক দিয়ে বলেছিলে থাকার জন্য, তাই মেয়েটা আমার রাগ করে থাকতে রাজি হয়নি। ধরো তোমার মাকে রাগ করে রুম থেকে বের করে দিয়ে পুনরায় ধমক দিয়ে রুমে থাকার কথা বলতাম, তাহলে তোমার মা থাকতো? ছেলে আর স্বামীর তর্ক বিতর্কের মাঝে রিমি বেগম যেন নীরব দর্শক। তিনি শুধু আশ্চর্য হয়ে শুনে যাচ্ছেন আর দেখে যাচ্ছেন কোন কথা কিভাবে তারা ব্যাখ্যা করছে। বিরক্ত হলো রায়ান, নির্জীব কণ্ঠে বলল, এত লজিক আমাকে না বুঝিয়ে নিজের বৌমাকে একটু বুঝাতে পারতেন, তাহলেই হতো। ছেলের কথার পিঠে আরহান সাহেব একগুঁয়ে স্বরে বলে উঠল, তোমার দোষ হয়ে গেছে নিশ্চয়, তাহলে আমি কেন বুঝবো? তোমার বউ তুমিই গিয়ে বুঝাও, আমি আর এসবে নেই। রায়ান বিরক্তিকর শ্বাস ফেললো। বাবার থেকে এমন বেহুদা জবাব পেয়ে উপরে যাওয়ার কথা ভুলে গেল। ডিভোর্স পেপারটা হাতে নিয়ে উল্টো করে হাঁটা শুরু করলো। উচ্চস্বরে উচ্চারণ করলো, ঠিক আছে আমি দেখে নিচ্ছি আমার বউকে, কিন্তু তুমিও মাথায় রেখো, এবার শাস্তির স্বরূপ নাতি নাতনিদের সাথে খেলার সুযোগও দিব না তোমাকে, সবাইকে দেখে নিব। ছেলেকে যেতে দেখে রিমি বেগম নীরবতা ভেঙে ছেলেকে ডেকে উঠলেন, এই রায়ান এখন আবার কই যাস? রায়ান মায়ের ডাক শুনেও না থেমে বলে গেল, বউ আনতে যাচ্ছি আম্মু। পেছন থেকে আরহান বাবু চিল্লিয়ে বলে উঠল, দেখা যাবে কি করতে পারো তুমি, কিন্তু এখন গিয়ে ভুলেও আমার বৌমাকে বকবে না বলে দিলাম। রায়ান চলে গেল একরাশ ক্লান্তি, রাগ আর বিরক্তি নিয়ে। রিমি বেগম আশ্চর্য হয়ে স্বামীর পানে তাকালো, লোকটা এখন কেমন মিটিমিটি হাসছে। তিনি অবাক হয়ে বললেন, বৌমা কখন ডিভোর্স পেপার পাঠালো? আরহান বাবু বলল, বৌমা না পাঠালেও উকিল বাবু পাঠিয়েছিল বুঝলে। স্বামীর কথা হয়তো কিছু একটা বুঝতে পারলেন তিনি, রেগে বলে উঠলেন,
তোমার জন্য ছেলে রেগে গিয়ে যদি আমার মেয়েটাকে মেরে বসে তাহলে তোমার খবর আছে বলে দিলাম। স্ত্রীর ধমক শুনে আরহান সাহেব গলা খাকারি দিয়ে বলে উঠলেন, মারবে না, নিশ্চিত থাকো। তোমার ছেলে ওইখানে মেয়ের প্রেমে উষ্টা খায় বুঝলে, কিন্তু নিজের স্বামীকে এভাবে ভয় দেখাতে নেই গিন্নি, নয়তো তোমার স্বামী ভয়ে হার্ট অ্যাটাক করে বসতে পারে। স্বামীর কথা শুনে রিমি বেগম আরো কটমট করে তাকালেন, রেগে স্বামীর পাশ থেকে উঠে নিজের রুমে চলে গেলেন। আর তা দেখে আরহান সাহেব জোরে একটা হাঁপ ছাড়লেন। আর এদিকে রাত প্রায় 10টা। গ্রামে এ সময় বেশ ভালোই রাত হয়েছে। মাত্রই দরজা খুললো মেয়েটা। রাগে কষ্টে কাঁদতে কাঁদতে তখন ঘুমিয়েই পড়েছিল। যখন ঘুম ভাঙলো তখন ক্ষুধার তাড়নায় আর রাগ দেখাতে পারলো না, কষ্ট ভুলে গেল। মানুষ এসব শুনলে হয়তো হাসবে, কিন্তু এটাই সত্যি। মেয়েটার ক্ষুধা লাগলে যে সব ভুলে যেতে পারে, কিন্তু না খেয়ে থাকতে পারে না। তাই তো এত সময় বাবা মা ডাকার পরেও দরজা না খুললেও এখন আর না খুলে পারলো না। নিশাত ধূপধাপ পা ফেলে মা বাবার রুমের সামনে এলো। পরক্ষণে থেমে দরজা দিয়ে ভুল্লুক মেরে দেখলো। তারপর মুখ ভেটকিয়ে মায়ের উদ্দেশ্যে ডেকে বলে উঠল, আমার ক্ষুধা পেয়েছে, আমি খাবো। ওনারা হয়তো এতক্ষণ এর জন্যই অপেক্ষায় ছিল যে কখন মেয়ের ক্ষুধা পায়। মেয়ের বিষয়ে ভালোই অবগত তো। নুমান সাহেব কিঞ্চিত এসে মেয়েকে কাছে ডাকলেন। নিশাত এগিয়ে গেল। পূর্ণা বেগম বাবা মেয়েকে একা ছেড়ে খাবার আনতে চলে গেলেন। নিশাত গিয়ে বাবার সামনে গিয়ে বিছানার উপর দুপা ভাঁজ করে বসলো। নুমান সাহেব সুযোগ পেতেই বলল, কি হয়েছে আম্মু, জামাইয়ের সাথে কিছু হয়েছে? বাবাকে কিছু জানিয়ে চিন্তায় ফেলতে চাইল না। আর এসব কি বলা যায় যে স্বামী অন্য মেয়েকে জড়িয়ে ধরেছিল, তাই কষ্টে কেঁদেছি। তাই এক কথায় জবাব দিল, কিছু না আব্বু। মেয়ে বলতে চাইছে না বুঝলো নুমান সাহেব, তাই আর মেয়েটাকে ঘাটলো না। পুনরায় বলল, এসে তখন মায়ের সাথে রেগে উচ্চস্বরে কথা বলছিলে? নিশাত বলল, সরি, তখন রেগে গিয়েছিলাম আব্বু। মনে হয়েছিল আম্মু আমাকে দেখতে পেয়ে খুশি হয়নি, তাই মাথা ঠিক ছিল না আমার। মেয়ের ভূতা মুখের কথা শুনে নুমান সাহেব একটু হেসে বলল, কে বলেছে মা তোমাকে পেয়ে খুশি হয়নি? নিশাত একই অভিব্যক্তিতে বলে উঠল, তো আর কি মনে হবে, যখন ওই দেখি মুখ গুমরা করে আমার সাথে কথা বলে, হাসি তার মুখে ফুটেই না, মাঝে মাঝে তো কষ্ট পাওয়ার মতো কথা বলে, সে কি বুঝে না এতে আমার কষ্ট হয়? কোনো মা এমন হয় নাকি? সত্যি করে বলো তো, আমি তোমাদের আসল মেয়ে কিনা? পূর্ণা বেগম তখন ওই রুমে প্রবেশ করলো। মেয়ের কথা ঠিক শুনলেন। স্বামী জবাব দেওয়ার পূর্বেই তিনি বলে উঠলেন, তোমার মেয়েকে বলে দাও তাকে আমি 9 মাস গর্ভে ধারণ করার পর এই পৃথিবীর আলো দেখিয়েছিলাম, তাই এই বেহুদা প্রশ্ন যেন আর না করে। বলে খাবারটা মেয়ের পাশে রেখে পুনরায় তাদের একা রেখে চলে গেলেন। নুমান সাহেব খাবারের প্লেটটা হাতে নিয়ে নিজে মেখে খাবার মেখে মুখের সামনে ধরলেন। নিশাত বিনা বাক্য বেয়ে তা মুখে পুরে নিল। খাবার চিবোতে চিবোতে বলল, আম্মু আমার সাথে এমন করে কেন আব্বু? নুমান সাহেব বললেন, তোমার আব্বু তো আমার সাথেও রেগে কথা বলে, তার মানে কি এই যে সে আমাকে ভালোবাসে না? নিশাত বলল, উফ আব্বু, কথা না পেঁচিয়ে জবাব দাও। নুমান সাহেব মেয়েকে খাওয়াতে খাওয়াতে বলে উঠল, প্রত্যেকটা মানুষের তাদের রাগ, কষ্ট, ভালোবাসা এসব প্রকাশ করার ধারণ ভিন্ন হয়, জানো তো আম্মা? নিশাত খাওয়ার মাঝে মাথা নাড়িয়ে সম্মতি জানালো। তিনি মেয়ের মুখে আরেকটা গ্রোস তুলে দিয়ে বলল, মনে করো পরিস্থিতি তোমার আম্মুকে এমন করে দিয়েছে। নিশাত বুঝতে না পেরে প্রশ্নাত্মক চাহনি নিক্ষেপ করলো। মেয়ের প্রশ্ন বুঝতে পেরে নুমান সাহেব বলতে শুরু করলো, বলতে খারাপ লাগলেও এটা সত্যি যে তোমার মা বিয়ের আগে অন্য এক পুরুষকে ভালোবাসতো, কিন্তু তার পরিবার আমার সাথে বিয়ে দিয়ে দিল। হয়তো তখন আমার ভালো চাকরি ছিল, তাই তোমার মায়ের আত্মসম্মান ছিল প্রখর, সাথে রাগ জেদ। সেই জন্য সে যে রাগ করে বাড়ি ছাড়লো, পরে আর কখনো বাপের বাড়িতে পা রাখিনি, আমাকেও যোগাযোগ রাখতে দেয়নি। তোমার মায়ের কথা ভেবে আমিও মেনে নিয়েছিলাম। যদিও তোমার নানা নানি বেঁচে থাকতে আমি লুকিয়ে লুকিয়ে তাদের খোঁজ নিতাম। ধীরে ধীরে আমাকে নতুন করে ভালোবাসতে শিখলো। তারপর আমাদের কুলজুড়ে তুমি এলে। তোমার মায়ের খুব ইচ্ছে ছিল তার একটা ছেলে হোক, তার মানে এই নয় যে তোমাকে ভালোবাসে না। ছোটবেলায় কখনো দেখেছো তোমার সাথে খারাপ ব্যবহার করতে? তোমাকে কিন্তু অনেক যত্নে আগলে রেখেছিল, সেই তো থাকতো তোমার কাছে। বাবা তাকে নিয়ে বলতে দেখে বিরক্ত হয়ে বলে উঠল নিশাত, আমার কথা ছাড়ো আব্বু, আর পরের কথা বলো। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। তার আগে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন আর ভিডিওতে অবশ্যই লাইক দিয়েন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।